আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে অল্প বয়সে হাড়ের ক্ষয়। অনেকে আসলে জানতে চাচ্ছে অল্প বয়সে হাড়ের ক্ষয়ের কারণটা কি। দেখেন, বয়স অনেক কম কিন্তু হাড়ের ক্ষয়, আমরা জানতাম একসময় যে বয়স যখন 40, 50 বা 60 হবে, অর্থাৎ বৃদ্ধ বা বৃদ্ধাদের হবে। বাট এখন কিন্তু এমনটি নয়। এমন অল্প বয়স বলতে এখন আমরা ইউজুয়ালি মেডিকেলে যেটা দেখতে পাচ্ছি, যে আমাদের বিভিন্ন পেশেন্ট দেখার অভিজ্ঞতা থেকে, যে এখন 20 বছর একটা বয়সের ছেলে মেয়েরও কিন্তু আমরা হাড়ের ক্ষয় পাচ্ছি, যেটা অত্যন্ত আনএক্সপেক্টেড। কিন্তু কেন হচ্ছে? দেখেন, এটা যখন আমরা রিসার্চ করলাম তখন আমরা দেখতে পেলাম যে মূল কারণ হচ্ছে তার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। ফিজিক্যাল অ্যাক্টিভিটিস না হওয়ার কারণে এই বোনসের কিন্তু আসলে বা আমাদের মাসেলসের যে গ্রোথ সেটা কিন্তু বা স্ট্রেংথ সেটা কিন্তু আসলে যেরকম হওয়া দরকার, একটা অপটিমাম বা নর্মাল যে রেঞ্জে হওয়া দরকার, সেটা কিন্তু নর্মাল নর্মটা মেনটেন করছে না। সেটা দেখা যাচ্ছে অনেক বিলো লেভেলে চলে যাচ্ছে। একটা হলো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। দেখেন, আমি তো একটা এক্সাম্পল দিয়ে শুরু করি, তাহলে খুব সুন্দর হবে। দেখেন, সুন্দরবনের বাঘ, তাকে কে চিকিৎসা করে? সে কিন্তু সারা দিন ঘুরে বেড়াচ্ছে, কোনো ডক্টর নেই, অনেক বছর বেঁচে আছে। বাট যদি আমরা লক্ষ্য করি যে চিড়িয়াখানাগুলি, সেখানে দেখেন সে একজন ভেটেরিনারি ডাক্তার আছে, তারপর তার অসুখ সারছে না, অসুখ লেগেই আছে। সে কিন্তু বদ্ধ খাঁচায় ভালো ভালো খাচ্ছে, হ্যাঁ, কিন্তু তার অ্যাক্টিভিটিস কিন্তু কম। একটা খাঁচার ভিতরে সে আবদ্ধ, তার মানে কি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কম হচ্ছে। তাহলে একটা কারণ আমাদের বর্তমানে দেখা যায় যে স্কুল কলেজ পড়ুয়া বাচ্চাদের বা ইউনিভার্সিটি লেভেলের, এরা কিন্তু সবাই ওই বাসায় বসে থাকা, বাসায় বসে পড়াশোনাও অনেকটা ম্যাক্সিমাম সময় দেখা যায় টেবিলে যে মোবাইল অথবা কম্পিউটার পড়াশোনা করছে, তারপরে খেয়ে দিয়ে আবার ঘুমাচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে হয়তো স্কুলে চলে যাচ্ছে সকাল 7টায় 8টায়, আবার চলে আসতেছে বিকেলবেলা, অর্থাৎ সে কিন্তু সান এক্সপোজার যেটা সেটাও পাচ্ছে না। তার মানে কি ভিটামিন ডি কিন্তু এটার জন্য একটা অন্যতম দায়ী। আমরা স্বাস্থ্যকর খাবারের কথা যদি চিন্তা করি, সেটাও কিন্তু আমাদের এখন হচ্ছে না। ভিটামিন ডি যুক্ত যে খাবারগুলি সেটা কিন্তু আমাদের ইনটেক করতে হবে, সেটা কিন্তু এখন হচ্ছে না। সবাই ফাস্টফুডের উপরে কিন্তু আসক্ত, বিশেষ করে এই অল্প বয়সী যারা আছে তারা। তার মানে আমি বলতে চেয়েছি, একটা হলো ফুড হ্যাবিট, একটা হলো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। এরপর তারা কিন্তু দেখা যায় দীর্ঘ সময় এখন আর ফিল্ডে কোনো খেলাধুলা যেটা সেটা তারা করছে না। আমরা আগে দেখেন, আমরা এক সময় বা যারা মুরব্বী এখন আছেন তারা কিন্তু গ্রামে একটা বাজারে যেতে হলে 5 কিলোমিটার 7 কিলোমিটার দূরে যেতে হতো, আবার আপ ডাউন করে আসতে হতো হেঁটে। তখন কোনো গাড়ি ছিল না, কোনো ওই ধরনের ট্রলার বা লঞ্চ ছিল না, আসতে হতো। হটেবার এখন কিন্তু ঘর থেকেই আমরা কিন্তু রিক্সায় উঠছি, গাড়িতে উঠছি, আবার চলে আসতেছি। এইভাবে যে আমাদের জীবনযাত্রা অত্যন্ত জাস্ট লাইক, এই যে আমি অনেক সময় বলি যে ফার্মের মুরগির মতো, যে আমাদের কিন্তু অ্যাক্টিভিটিস হচ্ছে না। আমরা বড় হচ্ছি কিন্তু যেভাবে একটা নর্মাল রেঞ্জে ফিজিক্যাল স্ট্রেংথ নিয়ে আমাদের বড় হওয়ার কথা, সেটা কিন্তু হতে পারছি না। অনেকেই দেখা যায় বাচ্চাদের রিকেটস হয়ে যাচ্ছে, অস্টিওম্যালেশিয়া হয়ে যাচ্ছে। এই যে অসুখগুলি হচ্ছে, এটার মূল কারণ কিন্তু আসলে ম্যাক্সিমাম দায়ী হচ্ছে ভিটামিন ডি এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। তার মানে হচ্ছে আমাদের প্রথম শর্তই হচ্ছে যে আমাদের অবশ্যই বাচ্চাদের যে খেলাধুলা সেটার প্রতিও কিন্তু এখন গুরুত্ব দিতে হবে। এখন দেখেন, যদি কোনো কারণে এখন দেখা যাচ্ছে যে বাচ্চারা খেলাধুলা অনেক কমিয়ে দিয়েছে, যে তারা এখন ইন্টারনেটের উপরে নির্ভরশীল, তারা ইন্টারনেটে গেম খেলতে পারছে, পড়াশোনা সব ইন্টারনেট বেসড অথবা কম্পিউটার বেসড, কিন্তু এতে কিন্তু তার তিলে তিলে একসময় দেখা যাচ্ছে তার যে ফিজিক্যাল গ্রোথ, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ফিজিক্যাল স্ট্রেংথ, তার সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট, এগুলো কিন্তু তার আশানুরূপ হচ্ছে না, বিলো স্ট্যান্ডার্ড লেভেলে হচ্ছে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় আবার অনেকে, যেমন আমরা যদি চিন্তা করি ইয়াংদের কথা, যে যারা খেলাধুলা করে, আবার অনেকে এক্সেসিভ দেখেন খেলাধুলা করে। এক্সেসিভ খেলাধুলা করলে সেখানেও কিন্তু ওয়ারিং আর টেয়ারিংয়ের কারণে বোনসের ক্ষয় হবে, সেটা কিন্তু অন্যতম একটা কারণ।
অনেকে মনে করে যে হ্যাঁ আমি যত বেশি এক্সারসাইজ করব, আমার ইচ্ছা মতো আমি এক্সারসাইজ করব, আমি ভালো থাকবো, আমি হেলদি হব। কিন্তু সাময়িক হয়তো সে মনে করছে, কিন্তু আলটিমেটলি তার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। কারণ আমাদের প্রত্যেকটা জয়েন্ট সে কিন্তু একটা অপটিমাম লেভেল মেনটেন করে তাকে কিন্তু আমাদের রাখতে হয়। কারণ অনেক সুন্দর করে আল্লাহ তাআলা আমাদের তৈরি করেছে, এবং এখানে যে অবকাঠামো, এটা কখনো ডিস্ট্রাকশন করা যাবে না, ওভার প্রেশার দেওয়া যাবে না, অতিরিক্ত কোনো কিছু ওভার ইউজ করা যাবে না। যখনই কোনো কিছু ওভার ইউজ হচ্ছে, যেমন একটা লোক তার বয়স, বা একটা ছেলে বা মেয়ে তার বয়স ইউনিভার্সিটিতে পড়ে 22-25 বছর, সে দেখা যাচ্ছে কন্টিনিউয়াস হয়তো সিঁড়ি বাঁধছে, আবার নিচে নামতেছে, অথবা সে যে এক্সারসাইজগুলি করতেছে তার নিজের মতো করতে, হয়তো তার 30 মিনিট এক্সারসাইজ করা হলো অপটিমাম, কিন্তু হয়তো সে 2 ঘন্টা এক্সারসাইজ করতেছে, নিজের মতো করে সে ইচ্ছা মতো এক্সারসাইজ করতেছে। এই ক্ষেত্রে কিন্তু ওয়ারিং টেয়ারিং কারণে হাড়ের ক্ষয় হতে পারে, ভিতরে কার্টিলেজগুলো ইরোশন হতে পারে, স্ট্রাকচার ড্যামেজ হতে পারে। আবার বয়স ভেদে আমরা যদি বলি যে যাদের বয়স 25 থেকে 30, এখন প্রত্যেকটার জন্য কিন্তু স্ট্যান্ডার্ড একটা লেভেল আছে যে আমি কোন লেভেলে যে এক্সারসাইজটা করব এবং কতটুকু করব, কোনটা করণীয়। আমি এই ব্যাপারে একটা জিনিস খুব পরিষ্কার করতে চাই, যে আমরা অনেকে কিন্তু জিমে যে এক্সারসাইজ করি, যারা ইয়াং আছি, আমরা ওখানে কিন্তু ভালো, অনেক সময় আমি অনেক জিমের যারা ইনস্ট্রাক্টর তাদের সাথে কথা বলেছি, যে ওখানে ভালো ইনস্ট্রাক্টর নেই এবং ইনস্ট্রাকশন দেওয়া হয় না, শুধু ইনস্ট্রুমেন্ট বসানো আছে, যে যার মতো করে এক্সারসাইজ করতেছে, কিন্তু সে জানে না যে তার মাসেল গ্রেডিং কত, তার বোনসের এখন অবস্থাটা কেমন, তার এই বয়স ভেদে কোন কোন এক্সারসাইজগুলি সেট করা উচিত, এক্সারসাইজটা কীভাবে তার শুরু করা উচিত। কারণ যদি আমি মাসেল পাওয়ার বাড়াতে যাই, সেক্ষেত্রে কিন্তু দুটো পদ্ধতি আছে। আমাদের মেডিকেল ভাষায় আমরা বলি যে এন্ডুরেন্স ট্রেনিং, আরটাকে বলি আমরা দিই স্ট্রেংথেনিং প্রোগ্রাম। অর্থাৎ আমরা যদি কোনো কিছু পাওয়ার বাড়াতে যাই, প্রথমে খুব আস্তে আস্তে আমাদেরকে কিন্তু রেজিস্ট্যান্স কম দিয়ে দিয়ে শুরু করতে হবে। যেমন আমি যদি সাপোজ হাতের পাওয়ারটা বাইসেপসের বাড়াতে চাই, তাহলে আমি প্রথমে সাপোজ 1/2 কিলো বা নিয়ে ওয়েট নিয়ে আমি কিন্তু এটাকে এক্সারসাইজ সেভাবে করতে পারি, তারপর 1 কিলো নিয়ে আমি করতে পারি। এভাবে কিন্তু বেশি রিপিটেশন করে কিন্তু আমি আমার পাওয়ারটা বাড়াতে পারি। এই ক্ষেত্রে আমার এই যে নিউট্রিশন সাপ্লাইটা পৌঁছবে কোথায়, মাসেলে পৌঁছবে, হাড়ে পৌঁছবে, এবং সেই ক্ষেত্রে কিন্তু আমার যে বোনসের সে ডেভেলপমেন্টটা খুব ভালো হবে। হটেবার আমি যদি স্ট্রেংথেনিং প্রোগ্রামটা করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমার যেটা দরকার সেটা ম্যাক্সিমাম পাওয়ার। যেমন আমরা অনেক সময় ডাম্বেল উঠাই, এটা হচ্ছে যে ম্যাক্সিমাম যতটুকু পারি ততটুকু উঠাই, এটা আমরা বেশিবার কিন্তু রিপিট করি না, হয়তো একটা ডাম্বেল আমি একবার উঠাচ্ছি। এইটা হলো স্ট্রেংথেনিং প্রোগ্রাম। এখন কখন আমাকে এই যে 1 কিলো বা 2 কিলো উঠাতে হবে, এটা নিয়ে এক্সারসাইজ করতে হবে, কখন আমাকে ডাম্বেল সেই 25 কেজি 30 কেজি বা 1 মণ উঠাতে হবে, সেটা কিন্তু আগে প্রি সিলেক্টেড থাকতে হবে। এবং সেটার জন্য অবশ্যই দরকার একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট, যিনি আপনাকে অ্যাডভাইস করবে যে আসলে আপনার জন্য কি করা দরকার। এই জন্য আমাদের যেমন এসপি হসপিটালে আমরা একটা ফিটনেস প্রোগ্রামের আয়োজন করেছি, যেখানে আপনি ধরেন কোনো অসুখ নেই, আপনি বডিটাকে ফিট রাখতে চান, আপনি ব্যথামুক্ত থাকতে চান, আপনি আপনার জয়েন্টগুলিকে ভালো রাখতে চান, হাড়ের ক্ষয় প্রতিরোধ করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি শুধু একটা ভিজিট দিয়ে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট শরণাপন্ন হয়ে আপনি শুধু তার অ্যাডভাইসটা ফলো করবেন, বাস জীবনটা অনেক সহজ হয়ে যাবে আপনার। এরপর আপনি স্বাচ্ছন্দ্যে কিন্তু আপনি যে এক্সারসাইজ আপনি অ্যাকর্ডিং টু প্রেসক্রাইব অনুযায়ী আপনি যদি করেন, তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা হবে না। কিন্তু আমাদের না জানার জন্য, যেমন অনেক সময় দেখা যায় অল্প যেমন কোনো কিছু করা যাবে না, আবার অতিরিক্ত করা যাবে না, কারণ অ্যাক্সেস অফ এনিথিং ইজ ভেরি ব্যাড। আমরা জানি যে অ্যাক্সেস করা যাবে না, কারণ এক্সারসাইজটা যেটা আপনার জন্য লিপিবদ্ধ বা যে চার্টটা আপনার জন্য লিপিবদ্ধ, আপনার এইজ অনুযায়ী, আপনার সেক্স অনুযায়ী, সেটাই আপনাকে কিন্তু ফলো করতে হবে। এর বেশি বা কম হলে আপনি সেটা কিন্তু ডিজিজের সৃষ্টি করবে। এবং এই জন্যই আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি যে তাদের যে দৈনন্দিন জীবনের লাইফস্টাইল, সেটা কিন্তু একটা অন্যতম কারণ। আবার আমরা দেখি যে আমাদের খাবারের ভিতরে যেটা বলছি, যে দেখা যাচ্ছে ভিটামিন ডি এর পরিমাণ অনেক কম, আমরা ফাস্ট ফুডে আসক্ত হয়ে যাচ্ছি, হয়তো তো অন্য অন্য এলিমেন্টগুলি আমাদের বেশি আছে, কিন্তু ভিটামিন ডি এর পরিমাণ অনেক কম, ক্যালসিয়ামের পরিমাণ অনেক কমে যাচ্ছে। সো এই বিষয়ে কিন্তু আপনাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হয়ে একটা রিহ্যাবিলিটেশন হসপিটাল আপনাকে চুজ করতে হবে, যেখানে আপনাকে সুন্দরভাবে একটা অ্যাডভাইস করবে এবং আপনাকে ডায়েট চার্ট দেবে, আপনাকে ফিজিক্যাল এক্সারসাইজের জন্য যে প্রিন্সিপাল সেটা ফলো করার জন্য আপনাকে একটা গাইডলাইন দিবে, এবং সেই অনুযায়ী আপনি চলবেন। তাহলে কিন্তু এই যে আমরা বলছি যে অল্প বয়সে হাড়ের ক্ষয়, এটা থেকে প্রতিরোধ করা যাবে। এবং মনে রাখবেন
যে এই একটু একটু করে অল্প বয়সে হাড়ের ক্ষয়, এটা কিন্তু যখন অনেক বয়স হয়ে যাবে তখন কিন্তু একটা বিরাট ধরনের আপনার রোগের সৃষ্টি করবে। তখন আমরা হাঁটতে চলতে কষ্ট হবে, দেখা যায় হাঁটতে গেলে হোঁচট খাচ্ছেন, পড়ে যাচ্ছেন, হাড় ভেঙে যাচ্ছে। এই যে এটা কিন্তু আসলে দীর্ঘদিনের একটা ফসল। আশা করি যারা সুস্থ আছেন তাদের জন্যই মূলত এটা অনেকটা, যে যারা অল্প বয়সী তাদের আসলে হাড়ের ক্ষয় হওয়ার কথা না, কিন্তু তাদের আসলে লাইফস্টাইলটা যদি চেঞ্জ করা যায়, তাদের গেস্টার, পোস্টার, অ্যাক্টিভিটিস, ফুড হ্যাবিট, এটাকে যদি আমরা একটা অ্যাডভাইসের মধ্যে নিয়ে আসতে পারি এবং ফলো করতে পারি, তাহলে এটাকে প্রতিরোধ করা সম্ভব এবং আগামী যে দিনগুলো সে বেঁচে থাকবে অনেক সুন্দরভাবে বেঁচে থাকবে। আশা করি আমার এই কথা থেকে আপনারা একটা জিনিস স্পষ্ট, যে আমাদের লাইফস্টাইলটা এবং ফিজিক্যাল এক্সারসাইজ বা অ্যাক্টিভিটিস এবং ফুড হ্যাবিট এবং সান এক্সপোজার, প্রতিদিন আমাদের অন্তত 40 মিনিটস আমাদের সান এক্সপোজার করা উচিত এবং সেটা সকাল 8টা থেকে দুপুর 12টার মধ্যে হলে ভালো। এবং ভিটামিন ডি যুক্ত যে খাবারগুলি আছে সেটা অবশ্যই আমাদের ইনটেক করতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এসপি হাসপাতাল, আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ ব্যথা নিরাময় হাসপাতাল।